Your turn. Dare to bear naturally glowing skin with Dove. Take the Dove 7-day test. স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। 1975 সাল থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে নানা টানাপোড়েন, যার একটি ফারাক্কা বাঁধ। এই বাঁধ দিয়ে পানি পাওয়া নিয়ে এদেশের রাজনীতিও কয়েক ভাগে বিভক্ত হয়েছে। সম্প্রতি ফারাক্কার দুটি স্লুইস গেট অকেজো হওয়ায় বাংলাদেশে অতিরিক্ত পানি প্রবাহিত হচ্ছে বলে অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে বৈঠকে তিনি এই অভিযোগ করেন। মমতার অভিযোগ, ফারাক্কার পানির ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গ। গত বছর মমতার আপত্তিতেই ভেস্তে যায় তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। ছিটমহল হস্তান্তর নিয়েও মমতার সাথে চলছে কেন্দ্রের বিরোধ। বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, ভারত বাংলাদেশের মধ্যে বিদ্যমান সমস্যা নিয়ে কেন্দ্রের সাথে মমতার বিরোধের জের ধরেই অনুষ্ঠিত হলো এই বৈঠক। এই অবস্থায় আজকের বাংলাদেশ আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। মনমোহন মমতার বৈঠক কতটা ইতিবাচক আমাদের জন্য? তিস্তা নদী পানি বন্টন চুক্তি কোন পর্যায়ে আছে? ট্রানজিট নিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কি? সীমান্তে হত্যা নির্যাতন বন্ধে কি করতে পারে বাংলাদেশ? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশ আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম, AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠান 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv। ফেসবুক ও টুইটারও লিখতে পারেন আজকে.বাংলাদেশ@independent24.tv এই ঠিকানায়। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন সাবেক পানি সম্পদ মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক জনাব M শহীদুজ্জামান এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক জনাব মোহাম্মদ A আরাফাত। স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো আমাদের রাজশাহী প্রতিনিধি আহসান হাবিব অপু, খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদ এবং সিলেট প্রতিনিধি মাহবুবুর রহমানের সাথে। স্বাগত আপনাদের। আমি যদি সরাসরি জনাব হাফিজউদ্দিন আহমেদ আপনার কাছে চলে আসি, তাহলে একটি সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি যে স্বাধীনতার ক্ষেত্রে, বাংলাদেশের স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি সাহায্যকারী শক্তি ছিল ভারত, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ভারত। কিন্তু 40 বছরে এসে ভারতের সঙ্গে সন্দেহ বিশ্বাস প্রতিদিনই বেড়ে চলছে। এর কারণটা কি, যদি একটু আমাদের প্রেক্ষাপট একটু বলেন। আপনি ঠিকই বলেছেন, বাঙালি আমরা এই দেশের মানুষ সবাই অত্যন্ত কৃতজ্ঞ ভারতের কাছে যে 1971 সালে তারা আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে সমর্থন জুগিয়েছে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আমরা যে ব্যবহারটি তাদের কাছ থেকে পেয়েছি সেটি অভিপ্রেত ছিল না, এবং বাংলাদেশের মানুষ ক্রমান্বয়ে কেবল হতাশই হয়েছে তাদের ব্যবহারে। এর প্রধান কারণ হলো যে বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। আমরা পানির উপরে নির্ভরশীল, আমাদের কৃষি, জীবন, জীবিকা, পরিবেশ সবকিছু পানির উপর নির্ভরশীল। কিন্তু তারা যে ফারাক্কা চুক্তির ফলে, ফারাক্কা একটি বাঁধ দিয়ে পানি আটকে রাখার ফলে, যে বাঁধটি তারা 1975 সালে কমিশন করে 40 দিন ট্রায়াল রানের কথা বলে তারা এটিকে পার্মানেন্টলি অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে, যার ফলে এই ফারাক্কা ব্যারেজ কমিশন হওয়ার আগে যে পানি বাংলাদেশ পেত এখন অর্ধেকের চেয়েও কম পানি পায়। এই কারণে আমাদের 20টি নদী হারিয়ে গিয়েছে। সুতরাং এই 20টি নদী হারিয়ে যাওয়ার ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ব্যাপক জনগোষ্ঠী কৃষিক্ষেত্রে বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এটি একটি কারণ। এছাড়া প্রতিদিন সংবাদপত্র খুললেই দেখা যায় যে সীমান্তে আমাদের নাগরিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। কিছুদিন আগে যে নারকীয় ঘটনা ঘটিয়েছে সেখানে মানবতাকে মোটেই মূল্য দেওয়া হয় না। আমাদের নাগরিকরা বারংবার নির্বাচনের শিকার, তাদেরকে উলঙ্গ করে পেটানো হচ্ছে। এটি টেলিভিশনে, ভারতীয় টেলিভিশনে দেখানো হয়েছে। বাংলাদেশে আমরা এই ব্যাপারে এতই উদাসীন। আমাদের একজন মন্ত্রী বলেছেন যে এটা কোনো ব্যাপার নেই, উৎকণ্ঠার কোনো কিছুই নেই। এছাড়াও রয়েছে যে তিস্তা নদীর পানি বন্টনের ব্যাপারে আমাদের অনেক আশা ছিল যে তিস্তা নদীর পানি আমরা পাবো, সেটিও পাচ্ছি না। সর্বশেষে টিপাইমুখ নামক একটি জায়গায় মণিপুরে একটি বাঁধ দিয়ে আমাদের দেশকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। আমাদের উত্তর পূর্বাঞ্চলে সেখানে আমাদের জলাবদ্ধতা দেখা দেবে, আবারও কৃষি বিপর্যস্ত হবে। এসব কারণে যে গুডউইল 72 সালে আমাদের ছিল, ভারতের প্রতি আমাদের যে কৃতজ্ঞতা বোধ ছিল, সেটি বিভিন্ন কারণে ধীরে ধীরে নষ্ট হয়ে গিয়েছে।
আমরা তাদের কাছ থেকে যে সৎ প্রতিবেশী সুলভ আচরণ আমরা আশা করি সেটি পাইনি। যেমন ভারতের জনগণের সাথে আমাদের তো কোনো প্রবলেম নেই, আমরা বিশ্বাস করি তাদের সরকারের সাথে তাদের জনগণের সাথে আমাদের একটি ভালো সম্পর্ক থাকা উচিত। কিন্তু বিভিন্ন এসব প্রশ্নে দেখা যায় যে থাকে না। যেসব চুক্তি বাংলাদেশ সরকার করে ভারত সরকারের সাথে, এই চুক্তিগুলা বাংলাদেশ সরকার পুঙ্খানুপুঙ্খরূপে অবজার্ভ করে, কিন্তু ভারতের কাছ থেকে পাওয়া যায় না। যার একটি উদাহরণ হলো যে আমরা বেরুবাড়ি দিয়ে দিয়েছি কিন্তু দহগ্রাম তো পেলাম না। এটি হওয়া উচিত ছিল লিজ ইন পারপেচুইটি, চিরস্থায়ী বন্দোবস্ত। এখন এত বছর পরে দেখা যায় যে শুধুমাত্র যাতায়াতের আমাদেরকে রাইট দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে বিভিন্ন কারণে তারা চুক্তি করেও মানে না, আর বিনা চুক্তি যেখানে চুক্তি নেই, যেমন তিস্তার পানি চুক্তি হয়নি, পানি তারা আটকে রাখছে। এবং চুক্তি করা হলেও বিভিন্ন ক্ষেত্রে, যেমন কিছুদিন আগে ছিটমহলের চুক্তি করা হয়েছে, এই চুক্তিটি ভারতীয় পার্লামেন্টের বিগত অধিবেশনে উত্থাপন করার কথা ছিল, উত্থাপন করা হয়নি। সুতরাং বাংলাদেশে মানুষের মনে যে সন্দেহ এবং অবিশ্বাস রয়েছে সেটি ক্রমাগত দৃঢ়তর হচ্ছে। ভারত সরকার এমন কিছু করেনি যাতে করে বাংলাদেশের মানুষ আস্থায় তাদেরকে নিতে পারে যে আমরা সুবিচার পাবো, ন্যায় বিচার পাবো। অধ্যাপক শফিকুজ্জামান, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে হাফিজ সাহেব যে কথাগুলি বললেন সেই কথাগুলির মধ্যে আপনি আর কিছু যোগ করতে চান কিনা, আর এর সঙ্গে আমি একটু প্রশ্ন যোগ করতে চাই যে এতে রাজনীতিবিদ বা রাজনৈতিক সরকারগুলির দায় কি, দায় কিরকম? আপনার প্রশ্নটা অত্যন্ত সময়োচিত। হাফিজ ভাই যে কথাগুলো বললেন এগুলো বাস্তবসম্মত কথা, বাস্তবতার নিরিখে এগুলোকে মেনে নিতেই হয়। তবে যোগ করার বিষয়টা যদি আসে তাহলে এটা এভাবে দেখতে হবে যে বাংলাদেশ কিন্তু অত্যন্ত সদিচ্ছা নিয়ে, অত্যন্ত একটা ক্লিন স্লেট নিয়ে ভারতের সাথে শুরু করতে চেয়েছিল। এই সরকারের আন্তরিকতার ব্যাপারে কোনো সন্দেহই ছিল না, এবং এটা আমাদের জন্য একটা বড় লার্নিং এক্সপিরিয়েন্স হয়েছে যে ভারতের আভ্যন্তরীণ রাজনীতি, ফেডারেল গভর্নমেন্টের সাথে রাজ্য সরকারের যে সম্পর্কের বাস্তবতাগুলো, পরিবর্তনগুলো, সেগুলো এমন যে আপনি হয়তো ধরে নিয়েছেন যে একটা শক্তিশালী কেন্দ্রীয় সরকারের সাথে আপনি চুক্তি করতে যাচ্ছেন, সেখানে আস্থার সম্পর্ক থাকবে। কিন্তু ওই শক্তিশালী সরকার যখন আস্তে আস্তে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, যেমনটা ঘটলো ভারতে, মমতা ব্যানার্জি সরে আসলো। কেন সরে আসলো? অনেকাংশেই সে দেখতে পেল যে সিপিআইএম যখন সাপোর্ট উইথড্র করে নিল, তারপরে কিন্তু মনমোহনের সরকার মমতার সাপোর্টের উপর অনেক বেশি নির্ভরশীল, হোস্টেজ হয়ে গিয়েছে। এখানেই কিন্তু বাংলাদেশ যেটা আনঅ্যান্টিসিপেটেড চেঞ্জ ইন ইন্ডিয়ান পাওয়ার স্ট্রাকচার, যেটা চিরন্তন ভারতের আচরণকেই আবার সামনে নিয়ে আসলো। ইনস্পাইট অফ অল দ্য পায়াস এক্সপ্রেশনস ফ্রম দ্য সেন্টার, কেন্দ্রের যে অত্যন্ত দৃঢ় আকাঙ্ক্ষা কূটনীতির ক্ষেত্রে, তাদের আন্তরিকতা, সবকিছুর পরও তাদের ব্যর্থতা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে যখন এটা দেখা গেল যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির এজেন্ডা এটা সম্পূর্ণ তার নিজস্ব এজেন্ডা। এখানে সেখানে বাংলাদেশের প্রতি কোনো ভালোবাসা থাকার কোনো কারণ নেই। সিপিআইএম যখন আপনার সাপোর্ট উইথড্র করলো মনমোহন সিং এর সরকারের কাছ থেকে, তারপর এখন মনমোহন সিং সম্পূর্ণ নির্ভর করছে মমতার দয়ার উপরে, বলতে গেলে যদি এই শব্দটা আমি ব্যবহার করি। এবং আগামী দিনগুলোতে আপনি কি দেখবেন, মমতার যে স্কিম অফ থিংস ফর দ্য ফিউচার, সেখানে বাংলাদেশ কোনোভাবেই স্থান পায় না যে অতিমাত্রায়, এমনকি সত্যিকার অর্থে মমতার পলিটিক্যাল অ্যাম্বিশনস স্যাক্রিফাইস করবে, কম্প্রোমাইজ করবে, সে প্রশ্ন আসে না। এখন মমতা দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোর সাথে মিলে একটা কমন অ্যান্টি কংগ্রেস অ্যালায়েন্স ফর্ম করতে যাচ্ছে। সেখানে তামিলনাড়ু আছে, জয়ললিতা, অন্ধ্র আছে এবং উড়িষ্যা আছে। খুব শিগগিরই হয়তো মমতা বিজেপির সাথে এক ধরনের কোলিশনে যাবে। ক্রমেই আমরা দেখব যে কংগ্রেস গভর্নমেন্ট দুর্বল হয়ে যাচ্ছে। আগামীতে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ক্ষমতায় আসার সম্ভাবনা সীমিত, নিশ্চিত নয়। একটা কথা সুস্পষ্টভাবে বোঝা যায় যে ভারতে যে কোলিশন কালচার গড়ে উঠেছে, এই কোলিশন কালচার আগামী দিনগুলোতে নির্ভরশীল হয়ে থাকবে কোলিশন পার্টনার্সের উপর। এবং কোলিশন পার্টনার হিসাবে যদি পশ্চিমবঙ্গের মতো রাজ্য থাকে, সেখানে বাংলাদেশের পক্ষে ভারতের সাথে যতই আন্তরিকতা দেখাই না কেন, এটা সম্ভবই হবে না। কারণ ভারতের যে স্ট্রাকচার ইন্টারনাল, কারণ মনমোহন সিং এর হাত তো বাঁধা, সে কি করবে মমতার সাপোর্ট ছাড়া?
আর মমতা তার ডোমেস্টিক বেস দেখছে যে যেখানে তাকে সিপিআইএম আর কংগ্রেসের বিপক্ষে পশ্চিমবঙ্গের নেতৃত্বে থাকার যে তার অভিলাষ, দীর্ঘ সময় ধরে যে অভিলাষ, সেটা চরিতার্থ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে হি উইল বিহেভ লাইক এ হার্ডকোর ন্যাশনালিস্ট, শুধু ওয়েস্ট বেঙ্গলের স্বার্থ দেখবে, ন্যাশনালিস্ট উইদিন কোর্ট ওয়েস্ট বেঙ্গল ন্যাশনালিজম, এবং সেখানে বাংলাদেশের স্থান থাকবে নিতান্তই একটা বলতে গেলে রেসিপিয়েন্ট অফ স্ক্রামস। হ্যাঁ, তার উচ্ছিষ্ট যদি সে ছেড়ে দিতে চায় থাকবে। কাজেই বাংলাদেশের জন্য এটা একটা বাস্তবসম্মত অভিজ্ঞতা, এবং এই যে এখনকার যে সরকার ক্ষমতায় রয়েছে তারা হারে হারে টের পেয়ে যাচ্ছে আগামীতে এই গভর্নমেন্টকে ইলেকশন ফেস করতে হবে। তখন জনগণের কাছে বলতে হবে যে ভারতের সাথে যে আন্তরিকতার নীতি ছিল সেটা কেন ব্যর্থ হয়েছে, সেটা ঢেকে রাখার কোনো সম্ভাবনা নেই। কাজেই একদিক থেকে আমি বলবো যে আমরা সত্যিকার অর্থে বুঝতে পারছি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ক্ষেত্রে ভারতের সীমাবদ্ধতাগুলা কতটুকু, কত গভীর, সেটা আমরা এখন উপলব্ধি করছি। আরাফাতের কাছে জানতে চাইবো যে আমাদের দর্শকদের মধ্যে থেকেও অনেকে প্রশ্ন করেছে যে যে সীমাবদ্ধতার কথা স্যার এতক্ষণ ধরে বললেন, সেই সীমাবদ্ধতাটা কি এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা আসে তখন বেশি দেখা যায় কিনা? না, আমি প্রথমে বলি ডক্টর শহীদুজ্জামান চমৎকারভাবে ভেরি একাডেমিক এন্ড অবজেক্টিভ একটা বিশ্লেষণ দিয়েছে এবং এই কঠোর বাস্তবতার বিষয়টা উনি তুলে ধরেছেন। এটা কিন্তু বাস্তব সত্য। এখন আমাদের দেশের ডোমেস্টিক পলিটিক্সে এই বাস্তবতাটাকে আসলে চিন্তা করা হয় না, এটা অন্যভাবে অন্য ইকুয়েশনে প্লে করা হয় এখানে আমাদের দেশে। তো আমার যেটা মনে হয় কি যে আনফর্চুনেটলি যখন কেন্দ্রে একটা ফেভারেবল গভর্নমেন্ট আছে এবং বাংলাদেশে একটা গভর্নমেন্ট আছে যারা প্রোঅ্যাক্টিভ ইনিশিয়েটিভ এন্ড এনগেজমেন্ট নিতে চাচ্ছে আমাদের দীর্ঘদিনের যে আনরিজলভ ম্যাটারগুলি সলভ করার জন্য, তখন আমাদের আনফর্চুনেট আমরা যে ওয়েস্ট বেঙ্গলে একটা গভর্নমেন্ট পেয়েছে যেটা আনফেভারেবল। আমি 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 একটু জানতে চাই, কেন্দ্রের গভর্নমেন্টকে কি আপনার ফেভারেবল মনে হচ্ছে সত্যি সত্যি? আমি এটা যদি ডক্টর শহীদুজ্জামানের কাছে জিজ্ঞেস করি হোয়াট ইজ হিজ অপিনিয়ন, আমি পার্সোনালি মনে করছি যে কেন্দ্রে আপনার ফেভারেবল গভর্নমেন্ট, আমি পার্সোনালি মনে করছি যে ধরনের এনগেজমেন্ট আমরা নিয়েছি, মানে ভেরি রিসেন্টলি যেটা নেওয়া হচ্ছে উইথ অল গুড ইন্টেনশন, কারণ আমাদের আনরিজলভ ম্যাটার তো অনেক আছে, এটাকে তো আমরা জিয়ে রেখে বাংলাদেশের আভ্যন্তরীণ পলিটিক্সে ব্যবহার করার চাইতে এগুলোকে আমাদের সলিউশনের দিকে যেতে হবে। সেই যাওয়ার জন্য আমরা কেন্দ্রের সাথে যে এনগেজমেন্ট আমরা করেছি বেশ কিছুদিন ধরে, যেটা আমরা দেখছি এই প্রবলেমগুলি সলিউশনের দিকে আমরা যেতে চাই বলে, এবং সেখানে আমরা দেখেছি কেন্দ্র থেকে এক ধরনের পজিটিভ কিছু আমরা রেসপন্স পেয়েছি, কিন্তু সমস্যাগুলি সবকিছু যে আটকে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যে, এবং সেটি কিন্তু হচ্ছে। এবং আমি এখানে বলবো যে মমতা ব্যানার্জি তার যে ন্যাশনালিস্টিক বা যে পলিটিক্সই করুন না কেন, উনিও কিন্তু আসলে বাংলাদেশের ব্যাপারে ওনার যে আনফেভারেবল, বাংলাদেশ বিমুখ, বাংলাদেশের বিপক্ষে যে অবস্থানটি, সেটি কিন্তু ভারতের জাতীয় রাজনীতির স্বার্থের বিপক্ষে কাজ করবে। ওনার ওয়েস্ট বেঙ্গলের ওনার ইকুয়েশনের জন্য ফেভারেবল হলেও, পজিটিভ হলেও, গোটা ভারতের জাতীয় রাজনীতির ক্ষেত্রে এটি কিন্তু বিপক্ষে কাজ করবে। কারণ আসলে আজকে এমন একটি গ্লোবাল কনটেক্সটে আমরা দাঁড়িয়ে আছি, আজকে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলি, আনরিজলভ ম্যাটারগুলি সলিউশনের দিকে যাওয়া খুবই প্রয়োজন, এবং সেটি কোনো দলের স্বার্থ বা কোনো গভর্নমেন্টের স্বার্থে নয়, দু দেশের বা আরো অন্যান্য যত দেশের কথা আমরা ভাবছি সব দেশের জনগণের স্বার্থে। কারণ আমরা যত কাছাকাছি আসবো তত যে সমস্যার জিয়ে আছে, যে সমস্যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ কিন্তু ভুক্তভোগী। আজকে যে বলা হলো বর্ডার কিলিং এর যে বিষয়টি, বা পানি নিয়ে আমাদের যে কমন রিভারগুলি আছে সেটার যে একটা যৌথ ব্যবস্থাপনার মধ্যে আনার যে বিষয়টি, আজকে আমাদের দেশে যেমন আপনার পানির প্রয়োজন আছে, ভারতীয় পানির প্রয়োজন আছে, আজকে আমরা রেশারেশির মধ্যে না যে একটা কমন ব্যবস্থাপনার মধ্যে এনে তাহলে আমরা কালেকটিভ একটা ইমপ্রুভমেন্টের দিকে যেতে পারি, কিন্তু সেটা কিন্তু পসিবল একটা পজিটিভ মাইন্ডসেট যদি থাকে। সেখানে আমরা এসে দেখছি মমতা ব্যানার্জি একেবারেই ক্ষুদ্র আপনার রাজনৈতিক একটি ইকুয়েশনের মধ্যে আছেন, এবং যার ফলশ্রুতিতে ভারতের কেন্দ্রীয় গভর্নমেন্ট, মনমোহন সিং এর গভর্নমেন্টও বিব্রত হচ্ছে, এবং আমরাও কিন্তু আমাদের যে চাওয়াটা, যার জন্য আমরা সবকিছু অবারিত করেছি উইথ অল গুড ইন্টেনশন, ক্লিন স্লেটে, যেটি ডক্টর শহীদুজ্জামান বলেছেন আমরা শুরু করতে চেয়েছি উইথ অল গুড ইন্টেনশন অ্যান্ড এক্সপেকটেশন যে সবকিছু একটা সলিউশনের দিকে যাবে, সবকিছু ব্যর্থতা বলবো না, অনেকখানি ব্যর্থতার দিকে যাওয়ার একটা ইন্ডিকেশন আমরা পাচ্ছি। আর যে কঠোর বাস্তবতার কথা বললেন ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতি ডক্টর শহীদুজ্জামান, তাতে আমার মনে হচ্ছে এই বিষয়টি আসলেই খুব জটিল হয়ে যাচ্ছে আমাদের জন্য। কারণ মনমোহন সিং এর পায়ের নিচে মাটি যত দুর্বল হয়ে যাবে, তারা কিন্তু পারছে না, আমরা দেখছি দে আর ট্রাইং ওইদিকে কলকাতার সাথে বা ওয়েস্ট বেঙ্গলের সাথে, তত কিন্তু আমরা পুরো বিষয়টি ভারতের জন্য যদি লাভজনক হয় তাহলে কংগ্রেস সরকারই আসুক বা অন্য যে কেউ
তো অসুবিধা না, কি? মজার ব্যাপারটা তো এখানে ডক্টর শহীদুজ্জামান হয়তো স্বীকার করবেন এবং মেজর হাফিজ আছেন যে আসলে ভারতে কংগ্রেস যখন সরকারে থাকে তার ফরেন পলিসি এক রকমের, বিজেপি যখন সরকারে থাকে তার ফরেন পলিসি অন্য রকমের হয়। কিন্তু আওয়ামী লীগ যখন গভর্নমেন্টে থাকে এক ধরনের ফরেন